হ্যালো, ওয়েলকাম টু অধ্যয়নম। আমি শান স্যার। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা থার্মোডায়নামিক্স স্টার্ট করেছিলাম। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম যে থার্মোডায়নামিক্সের সিস্টেম কাকে বলে, পরিবেশ কাকে বলে, সিস্টেম আর পরিবেশ কিভাবে কোন তল দ্বারা পৃথকীকরণ হয়ে থাকে, এবং আমরা পড়েছিলাম যে কোন প্রপার্টিগুলোকে এক্সটেন্সিভ প্রপার্টি বলা হয় এবং কোন প্রপার্টিগুলোকে ইন্টেন্সিভ প্রপার্টি বলা হয়। মানেটা কিরকম ছিল, যে কোন প্রপার্টিগুলো ভরের উপর ডিপেন্ড করে, মানে মাসের উপর ডিপেন্ড করে, আর কোন প্রপার্টি গুলো ছিল যেগুলো মাসের উপর ডিপেন্ড করে না বা ভরের উপর ডিপেন্ড করে না। তো এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি আমরা পড়ে নিয়েছি। খুব ইম্পর্টেন্ট জিনিস প্রথম দিন আমরা সিস্টেম নিয়ে পড়ে নিয়েছি। আজকে আমরা এই ভিডিওতে শিখব যে একটা সিস্টেমের মানে থার্মোডায়নামিক্স যে সিস্টেম নিয়ে কথা বলছি তার অবস্থার আপেক্ষক নিয়ে কথা বলবো, তার পথ নির্ভরশীল রাশি নিয়ে কথা বলবো, এবং আমরা থার্মোডায়নামিক্সের কি কি প্রসিডিওর আছে বা থার্মোডায়নামিক্স বিভিন্ন ধরনের যে থার্মোডায়নামিক প্রসেস আছে এই প্রসেসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসগুলোতে আমরা বেসিক জিনিসগুলোকে একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে তুমি যখন এর পরবর্তীকালে ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশন যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে যখন যাবে তখন এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু তোমার মাথাতে একটুখানি কিছু না হলেও একটুখানি কিন্তু তোমার উপর প্রেসার ক্রিয়েট করবে। আর এই ছোট ছোট জিনিসগুলোকে যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমার পরবর্তীকালে যখন আমরা থার্মোডাইনামিক্সের ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব তখন খুব ইজি মনে হবে। আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে এগিয়ে গ্রাম এগিয়ে বাংলা। এই কথাটা এই কারণে লিখেছি যে আমাদের গ্রাম যতক্ষণ না আগে এগোবে ততক্ষণ কিন্তু বাংলা কখনো এগোবে না, কারণ শহরের বুকে সবকিছু অ্যাভেলেবিলিটি থাকে, স্টুডেন্টের কাছে হাজারো অপশনস অ্যাভেলেবেল, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা অনেক দিক থেকে পিছিয়ে পড়ে যাচ্ছে, এখন অনেকটা এগিয়েছে, আরো এগোতে হবে। তাই বাংলায় এগোবে তখনই যখন গ্রাম এগোবে। তাই জন্য আজ থেকে অধ্যয়নম পরিবারের সাথে যারা জুড়ে আছো তারা সবসময় এই কথাটা ইউজ করো, প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, কি এগিয়ে গ্রাম এগিয়ে বাংলা। বাংলা তখনই এগোবে যখন গ্রাম আগে এগোবে, তাই তো? যাই হোক, কথা বেশি না বাড়িয়ে আমরা শুরু করি। তো তাপগতীয় সিস্টেমের অবস্থার আপেক্ষক কি? দেখো, আমি এখানে লিখে রেখেছি, দেখো তাপগতীয় সিস্টেমের অবস্থার আপেক্ষক। দেখো, অবস্থার আপেক্ষক মানে হচ্ছে স্টেট ফাংশন। ব্যাপারটা কিরকম না, কোন একটা তাপগতীয় সিস্টেম, আমরা সিস্টেম নিয়ে আগের ক্লাসে বলেছিলাম যে সিস্টেম হচ্ছে সেই জায়গাটা বা সেই অংশটা যাকে নিয়ে কথা বলছি। বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যেটুকু অংশ নিয়ে কথা বলছে সেটা সিস্টেম। আমি তোমাকে নিয়ে কথা বলছি, তুমি একটা সিস্টেম। আমি আমাকে নিয়ে কথা বলছি, আমি একটা সিস্টেম। আমি তোমার বাবাকে নিয়ে কথা বলছি, তোমার বাবা একটা সিস্টেম। সেরকম তাপগতীয় যে সিস্টেম মানে থার্মোডায়নামিক যে সিস্টেম, এই সিস্টেমের যে সমস্ত ধর্ম বা যে সমস্ত চলরাশি, চলরাশি মানে কি ভেরিয়েবলস, যেমন ধরো আমি বললাম একটা সিস্টেমের চাপ, আমি একটা সিস্টেমের বললাম যে আয়তন, আমি বললাম যে একটা সিস্টেমের তাপ, ঠিক আছে, বা উষ্ণতা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি না, এই ব্যাপারগুলো যদি এই যে আমি বললাম না ডিফারেন্ট ভেরিয়েবলস, সিস্টেমের যে সমস্ত ধর্ম বা সিস্টেমের যে সমস্ত চলরাশি বা সিস্টেমের যে সমস্ত ভেরিয়েবলস সিস্টেমের প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থা, মানে শুধুমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, মানে ডিপেন্ড করবে কার উপর, শুরু আর শেষ, মানে প্রারম্ভিক আর অন্তিম। যেমন ধরো আমি তোমাকে যদি এখানে একটা জিনিস দেখাচ্ছি, আমি তোমাকে একটা ছবি দেখালে তুমি খুব সুন্দর বুঝতে পারবে। সিস্টেমের দেখো, প্রথম ছবিতে দেখো তুমি সিস্টেমের স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে, পাথটা দেখো একটা সিম্পল সরলরেখার পাথ। আবার সিস্টেম 1 মানে এই যে স্টেট 1 থেকে আরেকটা স্টেট 2 তে যাচ্ছে, এই ডিফারেন্ট প্রসিডিওর ফলো করে যাচ্ছে, ডিফারেন্ট দেখো আঁকা বাঁকা রাস্তায় যাচ্ছে। বলছে সিস্টেমের যে সমস্ত ধর্ম বা ভ্যারিয়েবলস বা চলরাশি সিস্টেমের শুধুমাত্র এই প্রাথমিক অবস্থা, সিস্টেমের এই অন্তিম অবস্থা, এই দুটোর উপরেই ডিপেন্ড করবে। সিস্টেম এই প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থা এই দুটোর উপরেই ডিপেন্ড করবে। কিন্তু সিস্টেম কিভাবে এই অবস্থায় গেল, সিস্টেম সরলরেখায় গেল, সিস্টেম বক্ররেখায় গেল, সিস্টেমের খুব কষ্ট হলো, এইটা নিয়ে কিন্তু কোনো কথা বলছি না। বোঝা গেল আমি কি বললাম? একটা মজার কথা দিয়ে বললাম। তাহলে সিস্টেম স্টেট 1 টু স্টেট 2 মানে এই জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে, সিস্টেম কিভাবে গেল তার উপর ডিপেন্ড করবে না, শুধুমাত্র প্রাথমিক আর অন্তিম অবস্থার উপরে ডিপেন্ড করবে, মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট। এছাড়া কিন্তু সিস্টেম কিভাবে ফাইনাল স্টেপে গেল তার উপর ডিপেন্ড করবে না। তাদেরকেই বলা হয় সিস্টেমের
স্টেট ফাংশন বা অবস্থার আপেক্ষক। আমি এখানে একটা বেশ আরো খুব সুন্দর একটা ছবি রেখেছি। এই ধরো নিচ থেকে একটা পাহাড়ের নিচ থেকে একদম উপরে চূড়াতে পৌঁছচ্ছে, এটা একটা এক্স রাস্তায়, আর একটা ঘুরিয়ে ফিরিয়ে এখানে যাচ্ছে। আমার যে সমস্ত ভেরিয়েবলস গুলো শুধুমাত্র এই ফার্স্ট পোর্শন মানে বেস থেকে উপরে যাচ্ছে চূড়া পর্যন্ত, এখানেই কিন্তু ডিপেন্ডেন্ট, মানে কিভাবে গেছে তার উপর ডিপেন্ডেন্ট। আমি শুধু দেখবো ইনিশিয়াল আর ফাইনাল, নিচে ছিল উপরে এসছে, এগুলোকে বলা হয় স্টেট ফাংশন। বোঝা গেল আমি কি বললাম? স্টেট ফাংশন মানে, স্টেট ফাংশন মানে শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করবে, মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, কিভাবে গেছে কেউ ডিপেন্ড করবে না। ঠিক আছে, দেখো এই জিনিসটাই তো স্বাভাবিক। আমরা বেশিরভাগ যে সমস্ত থার্মোডাইনামিক ভেরিয়েবলস বা থার্মোডাইনামিক যে সমস্ত চলরাশিগুলো দেখছি তাপগতিবিদ্যার, এগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু স্টেট ফাংশন। কিছু আছে যারা পাথ ডিপেন্ডেন্ট মানে পথের উপর নির্ভর করে, সেগুলো নিয়ে আমি একটু পরেই বলছি। দেখো তুমি ধরো খুব কষ্ট করে নিট পরীক্ষায় সফলতা অর্জন করলে, তো তোমার এই প্রথম 11-এর অ্যাডমিশন টু নিট পরীক্ষায় সফলতা, এই দুটোই কিন্তু সবাই দেখবে। তুমি কিভাবে করলে কেউ কিন্তু দেখতে যাবে না। ধরো সাপোজ কোনো একটি স্টুডেন্ট সে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে পেয়েছে, বা আবার একটা জেনারেল স্টুডেন্ট সে পায়নি, অথচ দেখো কাট অফে যদি দেখা যায় একটা রিজার্ভেশন ক্যাটাগরি স্টুডেন্টের থেকে একটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট ধরো আরো 200 নাম্বার বেশি পেয়েছে বা 100 নাম্বার বেশি পেয়েছে, তাও হয়নি, লোকে কিন্তু কেউ দেখবে না। লোকে দেখবে সে নিট পেয়েছে কিনা, কিভাবে পেয়েছে, কি স্টেপে পেয়েছে, কত মেহনত করেছিল, এইগুলো কিন্তু কেউ দেখবে না। তো দেখবে কি ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট। তো এই যে ধর্মগুলো যেগুলো শুধুমাত্র ইনিশিয়াল স্টেট মানে প্রারম্ভিক অবস্থা এবং অন্তিম অবস্থার উপর ডিপেন্ড করে, কিভাবে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে না, তাকেই বলা হয় স্টেট ফাংশন। তাহলে আমি এতবার করে বললাম, আশা করি তোমাদের বোঝার কোনো অসুবিধা হয়নি। ক্লিয়ার? কি বলছে আমি একবার ডেফিনেশনটা দেখে নিই, যে তাপগতীয় সিস্টেমের কোনো মুহূর্তে যে সমস্ত ধর্ম বা চলরাশির মান ওই মুহূর্তে কেবলমাত্র সিস্টেমের অবস্থার উপরই নির্ভর করে, কিন্তু সিস্টেমটি কিভাবে বর্তমান অবস্থা অর্জন করছে তার উপর নির্ভর করে না, তাদের সিস্টেমের অবস্থার আপেক্ষক বলা হয়। ক্লিয়ার? আমি এত সুন্দর করে এতবার করে বললাম, আশা করি তো ক্লিয়ার হওয়ার কথাই। এরপরেও যদি ক্লিয়ার না হয় তাহলে একবার বইটা খুলে দেখে নাও, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশন ফাঁকা আছে ভাই, তোমার জন্য কমেন্ট করো, আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। এবার আমরা এরপরে চলে যাই, যে সিস্টেমের তো এটা একটা বললাম যে অবস্থার আপেক্ষক মানে স্টেট ফাংশন, যে শুধুমাত্র প্রথম স্টেপ থেকে মানে যে শুধুমাত্র এ টু বি এইটুকুই ডিপেন্ড করছে, কিভাবে যাচ্ছে কিভাবে গেল তার উপর ডিপেন্ড করে না, তাই তো? শুধু দেখবে কি এ টু বি, তার মানে কি, যেমন ধরো আমি যদি বলি শুধুমাত্র চেঞ্জেসটা দেখবো, মানে ইনিশিয়াল স্টেট থেকে যে ফাইনাল স্টেট হচ্ছে তার শুধু চেঞ্জটা দেখবো, তাহলে এরকম কি ধরনের চলরাশি আছে বা ধর্ম আছে যেগুলো এই তাপগতীয় সিস্টেমের স্টেট ফাংশন? তার এক্সাম্পল তো আমাদেরকে দেখতেই হবে না, তার এক্সাম্পল দেখতে হবে। তাহলে দেখা যাক কি কি এক্সাম্পল আছে। দেখো একদম সিম্পল যে সমস্ত এক্সাম্পল গুলো রয়েছে সেগুলো আগেও তোমরা জানো, বললে আরো ভালো বুঝতে পারবে। কি কি? যেমন ধরো চাপ, উদাহরণ যদি দেখি, চাপ, আয়তন, আয়তন, টেম্পারেচার বা উষ্ণতা, উষ্ণতা, উষ্ণতা। তো উষ্ণতা যেমন টেম্পারেচার, আয়তন ভি, চাপ পি, এগুলো। এছাড়াও আছে যেমন ধরো এনথালপি, এনথালপিকে কি দিয়ে ডিনোট করা হয় গো, জানো? দেখো না জানলেও কোনো অসুবিধা নেই, আমরা এরপরে এনথালপি এন্ট্রপি সব কিছু নিয়ে পড়বো যা আছে। এনথালপিকে এইচ দিয়ে ডিনোট করা হয়, বা এন্ট্রপি বা গিবস ফ্রি এনার্জি মানে গিবস মুক্ত শক্তি, গিবস মুক্ত শক্তি বা গিবস ফ্রি এনার্জি, গিবস মুক্ত শক্তি। তো এই যে জিনিসগুলো বললাম, এই যে ধর্মগুলো বললাম, এই চলরাশির নাম যেগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এরপরে বিভিন্ন ধরনের আমাদেরকে কিন্তু কোয়েশ্চেন এরকম আসে যে কোনগুলো স্টেট ফাংশন, মানে কোনগুলো সিস্টেমে শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে। আমি যদি বলি সাপোজ ধরো ইনিশিয়াল স্টেট টু ফাইনাল স্টেট, তো দেখো যেমন ধরো আমি বললাম এ থেকে বিতে, ঠিক আছে? তাহলে ধরো আমি বলছি আচ্ছা এখানে আরো একটা এক্সাম্পল অ্যাড হবে, সেই এক্সাম্পলটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। আন্তঃশক্তি এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, ইউ দিয়ে। আমি বললাম যে এ থেকে বিতে যাচ্ছে, ঠিক আছে? এ থেকে বিতে যাচ্ছে, ধরো এর শুরুতে শুরুতে ইন্টারনাল এনার্জি ছিল U1 আর এ ছিল U2। তাহলে সিম্পল, আন্তঃশক্তি কিসের উপর ডিপেন্ড করছে? শুধুমাত্র ইনিশিয়াল আর ফাইনাল। তাহলে ডেল ইউ এইভাবে লিখতে পারি, ডেল ইউ ইজ ইকুয়াল টু U2 মাইনাস U1, বাস সিম্পল। বা এন্ট্রপি চেঞ্জ,
শুধু ডেল এস ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1, বা এনথালপি চেঞ্জ ডেল এইচ ইজ ইকুয়াল টু H2 মাইনাস H1। আমি আরো এখানে লিখে দিচ্ছি, নাহলে বুঝতে অসুবিধা হবে। ডেল এইচ ইজ ইকুয়াল টু H2 মাইনাস H1, বা ডেল এস ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1। মানে শুধুমাত্র তার ফাইনাল স্টেট মাইনাস ইনিশিয়াল স্টেট, আর কোনো কথা নেই, আর কোনো কথা হবে না এখানে। কিভাবে গেছে সিস্টেম, কিভাবে গেছে, এই যে বলেছিলাম, আমি এখানে বললাম না যে সিস্টেম কিভাবে গেছে তার উপর ডিপেন্ড করবে না। সিস্টেমের নিচ থেকে উপরে গেছে, একটা মাউন্টেন, একটা পাহাড়ের নিচ থেকে উপরে গেছো, তুমি বক্ররেখায় গেছো, সরলরেখায় গেছো, কিচ্ছু না। ইনিশিয়াল এখানে ছিল, ফাইনাল এখানে পৌঁছেছো, বাস কাম খাতাম। এই যে জিনিসগুলো, এই যে ধর্ম বা চলরাশি, যেগুলো শুধুমাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে, সিস্টেমের কিভাবে সেই অবস্থায় চলে গেছে, কিভাবে সেই ফাইনাল স্টেপে পৌঁছচ্ছে তা দেখার কোনো দরকার নেই। তো সেই ধরনের ধর্ম বা সেই ধরনের চলরাশিকে থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে বলা হয় স্টেট ফাংশন, বা কি বলা হয়, অবস্থার আপেক্ষক। তাই তো এবারে আমরা চলে যাব যে এই অবস্থার আপেক্ষক ছাড়া আর কি কি আছে যেগুলো পাথের উপর ডিপেন্ড করে। দেখো এগুলো তো বললাম পাথের উপর ডিপেন্ড করে না। এইবারে আমরা দেখে নেব যে পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি বা পথ নির্ভরশীল রাশি। আমরা অবস্থার আপেক্ষকে দেখলাম যে যেগুলো সিস্টেমের প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে, তাই তো। কিন্তু সে কিভাবে ওই পথে গেল, মানে কোন পথে গেল, কিভাবে সে ফাইনাল স্টেপে গেল, কিভাবে সে অন্তিম অবস্থায় পৌঁছেছে, তার উপর কোনো ডিপেন্ডেন্ট হয় না। তো সেটা ছিল স্টেট ফাংশন। এবারে আমরা চলে গেছি পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। মানে ব্যাপারটা কিরকম পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি? দেখো আমি বলছি এমন ধরনের ভেরিয়েবলস, এমন ধর্ম যেগুলো পাথের উপর ডিপেন্ড করে। যেমন একদম সিম্পল যদি বলি, যেমন যেমন হচ্ছে ধরো কিউ মানে তাপ, এগুলো কিন্তু সব স্মল লেটারে লেখা হয়, আগের গুলো সব কিন্তু ক্যাপিটাল লেটার। কিউ, ওয়ার্ক ডান, ডব্লিউ স্মল মানে কার্য। তো হিট, এটাকে আমি কি বলবো, হিট, আর এটা হচ্ছে যে ওয়ার্ক। ভালো করে বোঝার চেষ্টা করবে, এমন ভাবে বলবো জীবনও ভুলবে না। দেখো পথ নির্ভরশীল রাশি সব স্মল কিউ আর স্মল ডব্লিউ দিয়ে দেখিয়েছি, তাই তো, স্মল কিউ আর স্মল ডব্লিউ। এই যে তাপ আর কার্য, দেখো আমরা যখন ওপেন সিস্টেম পড়েছি বা আমরা ক্লোজ সিস্টেম পড়েছি, কিরকম পড়েছি, যে এই ধর একটা সিস্টেম আছে, এই সিস্টেম থেকে কি কি বেরোয়, বেরোতে পারে মাস মানে ভর, আর আর কি কি বেরোতে পারে, আর আছে এনার্জি, তাই তো। এবার এই যে এনার্জির কথা বলছি, এনার্জিটা কি, এনার্জি হচ্ছে শক্তি। দেখো এই যে এনার্জি বাইরে বেরোয় না বা ভেতরে ঢোকে, যে এনার্জির যে আদান প্রদান হয় বা শক্তির যে আদান প্রদান হয়, এইটা কিন্তু এই দুটো ফর্মেই আদান প্রদান হয়, তাপ বা কার্য, হিট বা ওয়ার্ক। ঠিক, তাহলে আমি কি বললাম, আমি পাথ নির্ভরশীল রাশি নিয়ে এখন কথাই বলছি না, আমি শুধুমাত্র বলছি পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, তাপ আর কার্য নিয়ে। ব্যাপারটা কি সেটা ভালো করে দেখো, তাপ আর কার্য কি না, তাপ আর কার্য হচ্ছে একটা এনার্জির ফর্ম, একটা এনার্জির ফর্ম, তাই তো। তাপ আর কার্য হচ্ছে একটা এনার্জির ফর্ম, তাপ আর কার্য হচ্ছে একটা এনার্জির ফর্ম। এনার্জি যে আদান প্রদান হয়, শক্তির যে আদান প্রদান ঘটে, এই যে শক্তির যে আদান প্রদান ঘটছে, এই শক্তির আদান প্রদান দুটি ভাবে হতে পারে, একটা তাপের মাধ্যমে বা কার্যের মাধ্যমে। ঠিক আছে, এবার আমি বললাম কিউ আর ডব্লিউ তে ছোট মানে স্মল লেটারে লেখা হয়। এবারে দেখো আমি সাপোজ আমি বলছি, ধরো আমি ধরো আমি আপাতত এই বাড়িতে আছি, ঠিক আছে, আমি এই ঘরে আছি, ঘর থেকে ধরো আমি মার্কেটে যাব মানে বাজারে যাব, ঠিক আছে। দেখো বাজারটা খুব বড় করে দেখালাম, আমি বাজারে যাব, ঠিক আছে। এবারে ধরো আমি এখান থেকে, আমি ধরো এই বাড়ি থেকে যাব বাজার, এরকম এই রাস্তায়, ধরো এটা একটা এ রাস্তা, ঠিক আছে। বা আমি আমার অন্য জায়গাতে কাজ আছে, আমি তো এইভাবেও যেতে পারি, এইভাবে গিয়ে এইভাবে গেলাম, এটা বি রাস্তায়। এবার ধরো আমি আমি যদি ধরো বাড়ি থেকে বাজার পর্যন্ত যাই এ রাস্তাতে, এ রাস্তায় গেলে আমার যতটা ঘাম দেবে বা আমার যতটা কাজ আমি করে যাব, যতটা আমার কার্য হবে, সেটা কি বি রাস্তায় গেলে একই হবে? আমি যদি এখন সোজা রাস্তায় যাই আর বাঁকা রাস্তায় ঘুরে ঘুরে যাই, আমার তো ঘামও বেশি ঝরবে, আমার কাজও বেশি হবে, তাই তো। তার মানে এই যে হিট আর এই যে কার্য, এই যে হিট আর কার্য, এই দুটোই কিন্তু পাথ ডিপেন্ডেন্ট, মানে পথের উপর নির্ভর করে। তো পাথ ডিপেন্ডেন্টকে এই জন্য বলা হয় পথ নির্ভরশীল রাশি। এবং এটা খুব মনে রাখবে, এই হিট এবং ওয়ার্ক এই দুটো কিন্তু পথের উপর নির্ভর করে। আমি যদি ঘাম ঝরাই, আমি ঘাম ঝরাচ্ছি,
আমি কাজ করছি, কাজ করার ফলে তো ঘাম ঝরবে। এবার এই দুটো জিনিস কিন্তু রাস্তার উপর নির্ভর করে। আমি যদি ছোট রাস্তায় যাই, আমি যদি বড় রাস্তায় যাই, তাহলে আমার দুটোর মধ্যে চেঞ্জ হবে না। তাই জন্যই আমি বলছি যে পথ নির্ভরশীল রাশি কি কি হচ্ছে না, হিট আর ওয়ার্ক, এবং এই দুটোকেই আমরা স্মল লেটারে ডিনোট করি। হিট হচ্ছে যে কি, হিট হচ্ছে আমি কিউ, স্মল কিউ, আর ওয়ার্ক ডান হচ্ছে যে স্মল ডব্লিউ। বোঝা গেল? তাহলে এইগুলো কি হয় না, পথের উপর ডিপেন্ড করে, তাই জন্য একে বলা হয় পথ নির্ভরশীল রাশি। ক্লিয়ার? পাক্কা? চলো এবার আমরা চলে যাই যে ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসিডিওর কি কি আছে। তো চলো এবার দেখে নেওয়ার পালা যে তাপগতীয় যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে বা থার্মোডাইনামিক ডিফারেন্ট যে প্রসিডিওর আছে বা প্রসেস আছে সেগুলো কি কি। দেখো অনেক প্রসেস আছে। আমরা জেনারেলি যদি একদম বই খুলে দেখি আমরা বা বিভিন্ন জায়গাতে ইন্টারনেটে দেখি, তো আমাদের ম্যাক্সিমাম প্রসিডিওর কিন্তু এইগুলো বলেই ছেড়ে দেয় যে আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোকোরিক, আইসোবারিক। তো আমরা এগুলো তো পড়বই, তার সাথে সাথে আমাদেরকে আরো ইম্পর্টেন্ট যে জিনিসগুলি আছে সেই গুলো আমাদেরকে পড়তে হয়। কি কি না, চক্রীয় প্রক্রিয়া বা আবর্ত প্রক্রিয়া যেটাকে সাইক্লিক প্রসেস বলা হয়, সমষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয় প্রক্রিয়া একে বলা হয় আইসোথার্মাল, সমষ্ণ আইসোথার্মাল, আইসোথার্মাল, এবং সমচাপীয় বা সমপ্রেশীয় এটাকে বলা হয় আইসোবারিক, আইসোবারিক। এরপর আমাদেরকে পড়তে হবে সম আয়তনিক বা আইসোকোরিক, সম আয়তনিক বা আইসোকোরিক। এবং তারপরে আমাদেরকে পড়তে হবে রুদ্ধতাপীয় বা অ্যাডিয়াবেটিক। আমি এর আগেও রুদ্ধতাপীয় কথাটা বলেছিলাম, বাট এবারে ধীরে ধীরে আমাদেরকে অনেক বেশি করে পড়তে হবে অ্যাডিয়াবেটিক। এবং একদম শেষে আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা জানতেই হয় বা এটা শিখতেই হয়, কারণ এরপরে যখন আমরা আরো ভেতরে যাবো, ওই অনুপম রায়ের গান শোনার ভক্ত আমরা, যে কি বলছিলাম, গভীরে যাও আরো গভীরে যাও। তো গভীরে যত যাব তত কিন্তু আমাদের এই যে পরাবর্ত প্রক্রিয়া আর অপরাবর্ত প্রক্রিয়া এগুলো কিন্তু পিছু ছাড়বে না। পরাবর্ত আর অপরাবর্ত এগুলো কিন্তু পিছু ছাড়বে না। তো আমরা এবার এই যে চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া বা সমষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া, সমচাপীয় বা সমপ্রেশ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এগুলো আমাদেরকে পড়তে হবে। এবার দেখো আমি বারবার করে বলি তোমাদেরকে যে সবসময় মনে রাখবে যে বাংলা টার্মগুলো যখন পড়বে তার পাশে কিন্তু ইংরেজি টার্মগুলো লিখে রাখবে, সবগুলো লিখে রাখবে, নইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ তুমি পরীক্ষার হলে অনেক সময় অনেক টার্ম তোমার মাথায় গুলিয়ে যাবে বাংলা আর ইংরেজি টার্মে। তো এই জন্য সবসময় কি রিলেট করে পড়বে, কারণ অল ইন্ডিয়া লেভেলে এন্ট্রান্সে কিন্তু তোমার সুবিধে পাবে। দেখো পরাবর্ত প্রক্রিয়ার ইংরেজিটা কি গো? রিভার্সিবল, রিভার্সিবল। আর অপরাবর্ত ইরিভার্সিবল, তাই তো, ইরিভার্সিবল। তো এবার আমরা এক এক করে এই সমস্ত প্রক্রিয়াগুলি ভালো করে দেখব, এবং এই সমস্ত প্রক্রিয়াগুলিতে কি ঘটছে এবং এই সমস্ত প্রক্রিয়াগুলি কি কি চেঞ্জেস হচ্ছে এই সবগুলো কিন্তু দেখব। ঠিক আছে? একদম মানে একদম ঠান্ডা মাথায় ভাবো, আমি তোমাকে একদম মানে জলে গুলে খাওয়ানোর মতো খাওয়াচ্ছি। এবার তোমার ভাই একটি কাজ, তুমি খাতা পেন নিয়ে বসো আর সেটাকে একবার করে রিভিশন দাও। বাট আমার ক্লাস করার পর 15 মিনিট দেখো, না আর কিছু লাগবে না। তো এবার আমাদের দেখতে হবে যে থার্মোডাইনামিক প্রসেসের প্রথম প্রসেসটা নিয়ে। দেখো চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া। আচ্ছা চক্রীয় বা আবর্ত প্রক্রিয়া মানে কি? চক্রীয় মানে কি? চক্র, তাই নয় কি? চক্রীয় মানে কি? চক্র। যেমন ধরো এই যে একটা চক্র ধরো, ঠিক আছে? চক্রীয় বা চক্র, এটা একটা চক্র। তো চক্রীয় বা আবর্ত বা চক্র এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাইক্লিক প্রসিডিওর। এটাকে কি বলা হয়? সাইক্লিক প্রসিডিওর। আমি এখানে লিখে রাখছি সাইক্লিক প্রসিডিওর। খুব ইম্পর্টেন্ট, কারণ এইরকম জায়গা থেকে নিটে কিন্তু কোয়েশ্চেন এসেছে। তো চক্রীয় বা সাইক্লিক যে প্রসিডিওর বা সাইক্লিক প্রসেস, এটা নিয়ে কথা বলবো। দেখো সাইক্লিক বলেছে মানে আমি একটা সাইকেল নিয়ে এসেছি। দেখো একটা খুব সুন্দর সাইকেল নিয়ে এসেছি, তোমাদের পছন্দ হয়েছে কিনা নাকি দেখো। একটা সাইকেল নিয়ে এসেছি। ধরো আমি এই পয়েন্ট থেকে, আমি সাইকেলটা যাত্রা শুরু করলাম। ঠিক আছে? এই পয়েন্ট থেকে সাইকেলের যাত্রা শুরু করলাম। ঠিক আছে? নিলাম। এবার এই পয়েন্ট থেকে শুরু করলাম, ভালো করে দেখো, এই পয়েন্ট থেকে গেলাম, এই রাস্তায় ঘুরে 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 আবার এই রাস্তায় ফিরে এলাম। মানে এখানে ছিল, আমি আবার এখানেই নিয়ে এলাম। তাহলে দেখো শুরু আর শেষ, এখানে যদি শুরুতে এই জায়গায় থাকে আবার যদি শেষেও এই জায়গায় আসে, তাহলে সিস্টেমের সেই যে ধর্মগুলো, সেই যে চলরাশিগুলো যেগুলো সিস্টেমের অবস্থার আপেক্ষক, মানে সিস্টেমের অবস্থার উপর ডিপেন্ড করে, তাহলে তাদের পরিবর্তন সব শূন্য হবে।
তার মানে একটা সাইক্লিক প্রসিডিওরে ডেল ইউ জিরো হবে, ডেল এইচ জিরো হবে, হবে কি না, ডেল টি জিরো হবে, বা ডেল ভি জিরো হবে, বা ডেল এস জিরো হবে। কারণ যারা অবস্থার অপেক্ষক, তার মানে কি এখানে এইখানটাতে ভালো করে দেখো, যদি সাইক্লিক প্রসিডিওর হয় তাহলে ইনিশিয়াল স্টেটও যা ছিল ফাইনাল স্টেটও তাই তো, ইনিশিয়াল স্টেট যা ইজ ইকুয়াল টু ফাইনাল স্টেট। কারণ যেখান থেকে সাইকেল যাত্রা শুরু করেছিল সেখানেই এসে সাইকেল পৌঁছেছে। তাহলে আমার যে সমস্ত সিস্টেমের স্টেট ফাংশন ছিল না, স্টেট ফাংশন মানে কি অবস্থার আপেক্ষক, স্টেট ফাংশন মানে কি অবস্থার আপেক্ষক, পড়েছি ভাই, এর আগেই পড়লাম অবস্থার আপেক্ষক। তাহলে স্টেট ফাংশন মানে অবস্থার আপেক্ষক, তাহলে যারা শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে, মানে সিস্টেম কিভাবে যেই জায়গাটায় পৌঁছেছে তার উপর নির্ভর করেন না, তাই তো। তাহলে এই যে চক্রীয় প্রক্রিয়া, দেখো এখানে লেখা আছে চক্রীয় প্রক্রিয়ায়, কি বললাম, চক্রীয় প্রক্রিয়ায় অবস্থার আপেক্ষকের মান শূন্য। তাহলে বলছে যে প্রারম্ভিক অবস্থা থেকে শুরু করে কোনো তাপগতীয় সিস্টেম যদি দুই বা ততোধিক ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে। ধরো একটা সাইক্লিক দেখিয়েছি বোঝানোর জন্য, ধরো সাপোজ আমি একটা ভি আর টি মানে ভলিউম আর টেম্পারেচার একটা গ্রাফ ড্র করছি, ঠিক আছে। ধরো ফার্স্ট একদম স্টার্টিং পয়েন্টে ধরো এটা এ, জাস্ট 1 মিনিট, ধরো এটা এ, ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে দেখো আমি এ থেকে গিয়ে বিতে গেছি, একটা এবি রাস্তা, আবার বি থেকে সিতে গেছি, আবার সি থেকে এতে এসেছি, ঠিক আছে। এই যে পুরো প্রসিডিওরটা, এই যে পুরো প্রসেসটা, এটা তো সাইক্লিকই প্রসেস, মানে এখান থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করে এখানে গেছি, দেন এখানে এসছি, দেন আবার এখানে এসছি, তার মানে ইনিশিয়াল আর ফাইনাল স্টেপ একই। তাই তাহলে এই একটা গ্যাসীয় সিস্টেমের ক্ষেত্রে আমি এ থেকে বিতে যাই, বি থেকে সিতে যাই, আর সি থেকে এতে যাই, এগুলোর উপর ডিপেন্ড করে না, কোন পাথে গেছি ডিপেন্ড করে না, আমার শুধু চেঞ্জ ডিপেন্ড করে কি এখানটায়, মানে প্রারম্ভিক আর অন্তিম অবস্থা সেম। এই যে বললাম দেখো, এই যে চক্রীয় প্রক্রিয়া কি হয় না, অবস্থার আপেক্ষকের মান সব শূন্য। তাহলে বোঝা গেল আমার তাহলে সাইক্লিক প্রসিডিওর, সাইক্লিক প্রসেস, আমার চক্রীয় প্রক্রিয়া বা আবর্ত প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে কি হচ্ছে না, সিস্টেম প্রাইমারি স্টেট আর লাস্ট স্টেপ, মানে প্রাইমারি মানে ইনিশিয়াল স্টেপ টু অন্তিম দশা বা ফাইনাল স্টেপ, এই যে জায়গাটার মধ্যে কোনো রকম কিন্তু চেঞ্জেস নেই। কেন নেই? কারণ তোমার প্রাইমারি বা ইনিশিয়াল স্টেট যেটা, ফাইনাল স্টেপও সেটা। ইনিশিয়াল স্টেপ এ ছিল, এখান থেকে পুরো রাস্তাটা ঘুরে এই ধরো ঘুরে 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 আবার এখানেই এসছে, এতেই এসছে, তাহলে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট একই। তাহলে এটা কি হলো, অবস্থার আপেক্ষক, সবকিছু শূন্য। এবার আমরা নেক্সট প্রসেসে যাই। তাহলে এবার আমরা দেখব যে সমষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয় প্রক্রিয়া কি। দেখো বই যদি খুলে দেখো, বইতে অনেক কিছু থিওরিটিক্যাল জিনিস লেখা থাকে। আমি ওইভাবে তোমাদেরকে থার্মোডাইনামিক প্রসেস শেখাবো না, আমি একদম সিম্পল ওয়েতে শেখাবো। আমি বারবার করে বলি এই জিনিসগুলোকে এত বেশি মাথায় নেওয়ার কিছু নেই, এইগুলো একদম সিম্পল জিনিস। থার্মোডাইনামিক্স মানেই ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনে কোয়েশ্চেন আসবে, আর ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশনে কোয়েশ্চেন যদি তুমি প্র্যাকটিস না করো বা সলভ করতে না পারো, তাহলে ওই থিওরিটিক্যাল পড়ে তোমার ওই এইচএস এ নাম্বারই হবে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জীবনেও ক্র্যাক হবে না। তো সেই সময় মাথায় রাখো সব সময় যে আমরা কিভাবে পড়বো, আমরা একদম টু দা পয়েন্ট ফান্ডাটা ক্লিয়ার করব, ঠিক আছে। এমন ভাবে ফান্ডা ক্লিয়ার করবো যেন পরীক্ষার হলে এমনিতে লিখতে পারি, ঠিক আছে। ওই মাইতি দেওয়ারি রায়ের বইটা দেখে না, ওটাকে আমি মাঝে মাঝে বলি ওটা রসায়ন না, ওটা হচ্ছে রামায়ণ। এত মোটা বই, একই কথা 10 বার লেখা, এত ভাঁট বকেছে আমি জানি না, এত লেখার কোনো মানে হয় না, ছোট সিম্পল বই করা উচিত। দেখো সমষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া মানে কি বলছে, সমষ্ণ, দেখো সমষ্ণ মানে কি টেম্পারেচার, সমষ্ণ মানে কি টেম্পারেচার জিরো, মানে টেম্পারেচার চেঞ্জেস ডিটি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে যদি ডিটি জিরো হয়, ডিটি যদি সমষ্ণ প্রক্রিয়াতে জিরো হয়, তাহলে আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বা এনআর ডিটি। এটা যদি জিরো হয় তাহলে পি ভ্যারিয়াস 1/v, মানে পি এর সাথে ভি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি পি যদি বাড়ে ভি কমবে, তাহলে গ্রাফটা কিরকম হবে, পি ডেল টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় ডিটি ইজ ইকুয়াল টু জিরো বা ডেল টি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয়, আমি প্রথমেই বলেছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি, রুদ্ধ তাপ, তাপকে রুদ্ধ করে রেখেছে, মানে ডিকিউ, কিউটা পরিবর্তন হচ্ছে না, মানে চেঞ্জেস ইন হিট, মানে হিট চেঞ্জেস জিরো। তাহলে যেখানে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি বললাম, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে যেখানে হিটের কোনো চেঞ্জ হয় না, হিট চেঞ্জ হয় না, হিটের কোনো চেঞ্জেস হয় না, আর এখানে টেম্পারেচারের কোনো চেঞ্জেস হয় না। তাহলে তাহলে কি বললাম,
এখানে সমুষ্ণ প্রক্রিয়া যেটা আছে, সমুষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয় প্রক্রিয়াতে কি হচ্ছে না টেম্পারেচারের চেঞ্জ জিরো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিকে কি হচ্ছে যেখানে হিটের চেঞ্জেস জিরো। তাহলে আমি বুঝতে পারলাম যে সমুষ্ণ প্রক্রিয়া কি আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি। তাহলে আমার যখন পরীক্ষাতে পড়বে আমাকে যদি বলে সমুষ্ণ প্রক্রিয়া কাকে বলে, আমি কি বলবো না যে প্রক্রিয়ায় ডিটি বা টেম্পারেচারের পরিবর্তন হয় না, সমুষ্ণ প্রক্রিয়ায় ডিটি বা ডেলটি ইজুকাল টু জিরো, তাকে বলা হয় সমুষ্ণ বা সমতাপীয় প্রক্রিয়া। আর গ্রাফ তো আমরা জানি, দেখো পিভি ইজুকাল টু এনআরটি, যদি টেম্পারেচারে চেঞ্জ হয় তখন পিভি ইজুকাল টু এন আর ডিটি, ডিটি মান জিরো, তাহলে কি এটা পুরোটা জিরো, তাহলে পি ভ্যারিয়েস 1/v। আমি যদি সম্পর্কটা দেখি তাহলে সুন্দর করে আমি পেয়ে যাব। তাহলে আমার এত মাতামাতি করার কিছু নেই, ওরকম ভাবে থিওরিটিক্যাল পড়ে মুখস্থ করে পরীক্ষার হলে নামিয়ে কিচ্ছু লাভ নেই। আমার জানতে হবে কি যে সমুষ্ণ বা সমতাপীয় মানে ডিটি ইজুকাল টু জিরো। আমার অ্যাডিয়াবেটিক মানে রুদ্ধতাপীয়, তাপকে রুদ্ধ করে রেখেছে মানে তাপের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ডিকিউ ইজুকাল টু জিরো। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা নেক্সট প্রসেসে চলে যাই। এবারে যে প্রসেসটা আছে সেটা হচ্ছে সমচাপীয় প্রসেস বা সমপ্রেষ প্রক্রিয়া। তো সমচাপীয় এটাকে বলা হয় কি আইসোবারিক। এটা কি বলা হয় আইসোবারিক, আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস মানে কি সমচাপ মানে চাপ সমান, তাহলে কি ডিপি ইজুকাল টু জিরো, ডিপি ইজুকাল টু জিরো। আর সম আয়তনিক মানে কি হচ্ছে আইসোকোরিক। এই ইংলিশ টার্মগুলোই মনে রাখতে হয়। আইসোকোরিক প্রসেস, তো আইসোকোরিক প্রসেস মানে কি, আইসোকোরিক প্রসেস মানে, আইসোকোরিক প্রসেস মানে কি সম আয়তনিক মানে কি ডিভি ইজুকাল টু জিরো। মানে এখানে আয়তনের কোনো চেঞ্জ হয় না আর এখানে প্রেসারের কোনো চেঞ্জ হয় না, মানে চাপের পরিবর্তন হয় না। এখানে লিখে দিচ্ছি আমি, চাপের পরিবর্তন হয় না, চাপের পরিবর্তন ঘ্যাচাং ফু হয় না। আর এখানে আয়তনের পরিবর্তন ঘ্যাচাং ফু, আয়তনের পরিবর্তন হয় না, আয়তনের পরিবর্তন হয় না, হয় না। তাহলে এখানে ডিপি জিরো, এখানে ডিপি জিরো। তাহলে দেখো যদি ডিপি জিরো হয়, ডিপি যদি জিরো হয় তাহলে গ্রাফটা কিরকম দাঁড়াবে, ডিপি জিরো, পি এর কোনো চেঞ্জই নেই, ঠিক আছে। আচ্ছা, ডিভি ইজিক্যাল টু জিরো, তাহলে ভি এর কোনো চেঞ্জ নেই, হলো গ্রাফ, সুন্দর হলো। তাহলে এটা কি ডেল পি ইজিক্যাল টু জিরো বা ডিপি ইজিক্যাল টু জিরো, এটা ডেল ভি ইজিক্যাল টু জিরো হয়ে গেল। তাহলে সমচাপীয় বা সমপ্রেষ প্রক্রিয়া হয়ে গেল, সম আয়তনিক বা আইসোকোরিক প্রসেস হয়ে গেল। এবারে আমরা চলে যাব খুব ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ প্রসিডিওর আছে, সেটা কি না পরাবর্ত প্রক্রিয়া আর হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়া। দেখো পরাবর্ত প্রক্রিয়াকে বলা হয় রিভার্সিবল, রিভার্সিবল প্রসেস। পরাবর্ত মানে হচ্ছে রিভার্সিবল প্রসেস। এবারে ভালো করে বোঝার চেষ্টা করবে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা পরবর্তীকালে গেলেই বুঝতে পারবে, তাই জন্য বোঝার কাজ বোঝো ভালো করে, আমি তো একদম বাংলা ভাষায় বোঝাচ্ছি। দেখো রিভার্সিবল রিয়াকশন আমরা সবাই জানি, রিভার্সিবল রিয়াকশন মানে যেমন ধরো এ আর বি রিয়াক্ট করে তৈরি করছে সি আর ডি। এবার এই যে প্রসেসটা দেখো, এখানে একটা ফরওয়ার্ড ডিরেকশনের প্রসেস আছে, এটা ব্যাকওয়ার্ড ডিরেকশনের প্রসেস আছে। এ আর বি থেকে ফরওয়ার্ড ডিরেকশনে মানে সামনের অভিমুখে সি আর ডি তৈরি হচ্ছে। এখন সি আর ডি যদি রিয়াক্ট করে আবার ব্যাকওয়ার্ডে এ আর বি তৈরি করে, তখন তাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। মানে কি উভয়মুখী বিক্রিয়া, রিভার্সিবল মানে সামনেও যাচ্ছি এইভাবে, আবার ব্যাক করে পিছনেও আসতে পারি, ঠিক আছে। এখন আমি ধরো সামনে এরকম করে গেছি, আমাকে কেউ আবার সামনে থেকে আমাকে কেউ প্রেসার দিয়ে আমাকে ঠেলে পাঠিয়েছে, আমি এরকম করে চলে আসবো, তো তো এটাকে বলা হয় রিভার্সিবল। বোঝা গেল রিভার্সিবল প্রসেস। যেমন আবার আরো একটা ভালো এক্সাম্পল দিই, ধরো এটা হচ্ছে যে একটা গেঞ্জি, দেখো এমন কিছু কিছু মার্কেটে গেঞ্জি পাওয়া যায় না যেটাকে সেই বোথ সাইডে পরা যায়, রিভার্সিবলি পরা যায়, মানে উল্টো দিকে ঘোরালেও পরা যাবে আবার সোজা দিকে ঘোরালেও পরা যাবে, পরা যায়। তো তো এইগুলোকে বলছে রিভার্সিবল প্রসেস। তো রিভার্সিবল প্রসেস কি না, রিভার্সিবল প্রসেস হচ্ছে যে এই বিক্রিয়াকে বলা হয় পরাবর্ত প্রক্রিয়া। বা এই বিক্রিয়াতে কি হয় না, বিক্রিয়াটা অসংখ্য ছোট ছোট ধাপে সংঘটিত হয় এবং প্রত্যেকটা ধাপে কিন্তু সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বজায় থাকে। দেখো আমি এখানে লিখেছি, একটা একটা করে যদি বোঝাই তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো রিভার্সিবল প্রসেস কি হয় না, অসংখ্য ক্ষুদ্র ধাপে মানে ছোট ছোট স্টেপে রিয়াকশনটা হবে। আর ধীর গতিতে, ধীর গতিতে মানে কি খুব ধীর গতিতে, এরকমটা নয় যে বিরাট দ্রুত গতিতে রিয়াকশনটা হবে, ধীরে 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 হবে, ঠিক আছে। আর অত্যন্ত ধীর গতিতে সম্পন্ন হয়। ধীর গতিতে মানে কি খুব বেশি সময় ধরে সম্পন্ন হবে। আমি একটু আগে এত ভুল করে বললাম যে খুব কম সময়, কম সময় না, মানে খুব অল্প গতিতে সম্পন্ন হয়। অসীম সময়ের প্রয়োজন, কারণ কি অসীম সময়ের এই কারণে প্রয়োজন, কারণ যদি আমার রিয়াকশনটা খুব ধীর গতিতে সম্পন্ন হয় তাহলে বেশি সময় ধরে হবে। এবারে বলছে এই প্রত্যেকটা পর্যায়ে তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকবে, মানে আমার যতগুলো স্টেপে রিয়াকশন হচ্ছে
এই যে স্টেপগুলোতে প্রত্যেক জায়গাতে একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা বজায় থাকবে। এবং এই যে ধরো এ থেকে বি হচ্ছে, এ থেকে বি হচ্ছে, এই যে রিয়াকশনটা, এখানে যদি আমি চালক বল, এই যে সামনের দিকে যেটা হয় সেটাকে বলা হয় কি ড্রাইভিং ফোর্স, যে বলটা যাচ্ছে ড্রাইভিং ফোর্স, বা এটাকে বলা হয় চালক বল। ড্রাইভিং ফোর্স বা এটাকে বলা হয় চালক বল, এটাকে কি বলা হয় চালক বল। আর অপোজিট থেকে যদি আমি এইরকম সাইড থেকে মানে ব্যাক সাইড থেকে আমি যদি আবার প্রেসার দিই বা ফোর্স দিই, এটাকে বলা হয় অপোজিট ফোর্স। অপোজিট ফোর্স বা এটাকে আবার বলা হয় বিরুদ্ধ বল, এটাকে বলা হয় বিরুদ্ধ বল। ভালো করে বোঝার চেষ্টা করো, এইগুলো বুঝে নিলে পরবর্তীকালে আমরা যখন যাব একদম ঝাঁকাঝাঁক কুমড়ো ঘ্যাঁট। বিরুদ্ধ বল বলছে যদি এই যে চালক বল যাচ্ছে, দেখো যে প্রসেসটা আমরা পড়ছি এটা পরাবর্ত। কি পরাবর্ত? না ক্ষুদ্র ধাপে, ছোট ছোট ধাপে সংঘটিত হচ্ছে, প্রত্যেকটা ধাপে খুব বেশি সময় ধরে হচ্ছে, মানে কি ধীর গতিতে সম্পন্ন হচ্ছে, অসীম সময়ের প্রয়োজন হচ্ছে। এবং এই যে পরাবর্ত প্রসিডিওরটাতে কি হয় না অসীম সময়ের প্রয়োজন হয়, কিন্তু প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম বজায় থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে চালক বল যেটা আছে মানে ড্রাইভিং ফোর্স, সেটা অপোজিট ফোর্স বা বিরুদ্ধ বলের থেকে সামান্য পরিমাণ বেশি হয়। ঠিক আছে, কি বললাম? এই যে চালক বল এটা বিরুদ্ধ বলের থেকে সামান্য পরিমাণ বেশি হয়। দেখো চালক বল সামান্য পরিমাণে বিরুদ্ধ বল অপেক্ষা বেশি। কিন্তু এখন যদি আমি এই যে প্রসিডিওরটাতে চালক বল আর বিরুদ্ধ বলের থেকে বেশি, যদি বিরুদ্ধ বল চালক বলের থেকে একটুখানি সামান্য বেশি হয়, তখন কিন্তু এই যে প্রসেসটা আবার কিন্তু ব্যাকওয়ার্ডে ফিরে আসবে। তাহলে বোঝা গেল যে চালক বল আর বিরুদ্ধ বলের মধ্যে যদি বিরুদ্ধ বলকে আমি সামান্য পরিমাণ বাড়িয়ে তার অভিমুখের পরিবর্তন ঘটিয়ে দিই, মানে অভিমুখটা সামনে যাচ্ছিল এখন আবার ব্যাকে আসবে, কি করে না বিরুদ্ধ বলকে তখন আমি কি করলাম সামান্য পরিমাণ, বিরুদ্ধ বলকে সামান্য পরিমাণ কি করলাম বাড়িয়ে দিলাম চালক বলের থেকে, চালক বলের থেকে সামান্য পরিমাণ বাড়িয়েছি, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার ব্যাকওয়ার্ডের রিয়াকশনটা বা ব্যাকওয়ার্ডে প্রসেসটা ভেরে যাবে। তো এটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা মনে রাখা একদম ভিভিআই, যে স্থির উষ্ণতায় আমরা স্থির উষ্ণতায় কেন করি না, আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি তখন তো তার পরিবর্তন হতে পারে। তো স্থির উষ্ণতায় পরাবর্ত বা রিভার্সিবল এক্সপানশন বা পরাবর্ত সম্প্রসারণে কোনো গ্যাস স্থির উষ্ণতায় রেখেছি, তার যদি রিভার্সিবলি মানে সে রিভার্সিবল প্রসেস যেই যে কন্ডিশন গুলো বললাম, এবং সে গ্যাস যদি এক্সপানশন করে, এক্সপানশন মানে কি ধরো একটা ভলিউমের মধ্যে রেখেছি, একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রেখেছি প্রেসারে, প্রেসারটাকে লুজ করে দিলাম, প্রেসারটাকে ছেড়ে দিলাম, প্রেসারটাকে মুক্ত করলাম, তখন গ্যাসটা কি এক্সপান্ড করে, প্রসারণ ঘটে। তো স্থির উষ্ণতায় পরাবর্ত সম্প্রসারণে প্রাপ্ত কার্য মানে যে ওয়ার্ক ডান হয় সেটা কিন্তু সব থেকে বেশি মানে ম্যাক্সিমাম। তাহলে কি বললাম, স্থির উষ্ণতায় গ্যাসের সম্প্রসারণে পরাবর্ত প্রক্রিয়ায় প্রাপ্ত কার্য মানে ওয়ার্ক ডান সব থেকে বেশি মানে সর্বাধিক, সর্বাধিক। তাহলে আমরা অপরাবর্ত বা ইরিভার্সিবল প্রসেসটা দেখে নিই। তো অপরাবর্ত বা ইরিভার্সিবল প্রসেস, দেখো পরাবর্ত পড়ে নিয়েছি, তাহলে অপরাবর্ত আমরা আরামসে পড়তে পারি। দেখো অপরাবর্ত প্রক্রিয়া মানে কি, ধরো সাপোজ আমি বলছি, একটা ছবিও আছে, ছবিগুলো দেখলে ভালো করে বোঝা যায়। দেখো আমি একটা হট বস্তু নিয়েছি আর একটা হচ্ছে কোল্ড বস্তু নিয়েছি, হট থেকে কোল্ডে আর কোল্ড থেকে হটে, এই দুটো কি সামান্য পরিমাণে হিট মানে সামান্য যদি আমি চেঞ্জ করি চালক বল বা ড্রাইভিং ফোর্স বা অপোজিট ফোর্স, তাহলে কি হট থেকে কোল্ড হয়ে যাবে বা কোল্ড থেকে হট হয়ে যাবে? হবে না। তো এটা একটা ইরিভার্সিবল প্রসেস। আমি আরো যদি একটা এক্সাম্পল দেখি, ধরো এই যে একটা টি শার্ট, এই টি শার্টটাকে যদি আমি উল্টিয়ে পরতে যাই মানে মানে অপোজিট করে পরতে যাই, এটা কি ভালো মানে পরা যাবে? এই টি শার্টটা কিন্তু পরা যাবে না, কারণ এর সিস্টেমটা কি সামনে একটা ছবি দেওয়া আছে, এই যে ছবি দেওয়া আছে এটা কি আর ব্যাক সাইডে আছে? নিশ্চয়ই না। তাহলে কি যদি আমি যে প্রক্রিয়াতে চালক বল আর বিরুদ্ধ বল, আমরা আগের স্টেপে দেখেছিলাম যে বিরুদ্ধ বলটা চালক বলের থেকে সামান্য বেশি করলে আমার কিন্তু ব্যাকওয়ার্ডে যাবে। কিন্তু এমন ধরো কোনো সিস্টেমে সংগঠিত কোনো প্রক্রিয়ায় সকল পর্যায়ে যদি সিস্টেমের সাম্যাবস্থা বজায় না থাকে, সাম্যাবস্থা থাকলে তো হয়েই গেল, সাম্যাবস্থায় থাকবে না, সাম্যাবস্থা যদি না থাকে এবং বাহ্যিক শর্তের সামান্য পরিবর্তনে মানে অল্প পরিবর্তনে যদি প্রক্রিয়াটিকে বিপরীত দিকে ফিরিয়ে না আনা যায়, আমি শুধুমাত্র গেঞ্জিটাকে উল্টেছি, তাহলে কি হবে? পরা যাবে? পরা যাবে না। তখন তাকে বলা হয় অপরাবর্ত প্রক্রিয়া। এখন এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কি বলেছি
সামান্য পরিবর্তনে। আমি যদি খুব বেশি পরিবর্তন করি তাহলে পৃথিবী সব কিছু সম্ভব। আমি যদি এই গেঞ্জিটাকে পরিবর্তন করলাম, এটাকে উল্টে দিলাম, যে তার উপর এই পেনটাই করে দিলাম, এই ছবিটাই তার উপর আবার স্টিকার চিটালাম, তাহলে হবে। কিন্তু এই যে পরিবর্তনটা, এটা তো সামান্য পরিবর্তন নয়, এটা অসামান্য পরিবর্তন। তাহলে কি বলছে, সামান্য পরিবর্তনে যদি চেঞ্জ হয় তাহলে ঠিক আছে, সামান্য পরিবর্তনে অপরাবর্ত প্রক্রিয়া চেঞ্জেস হয় না। ব্যাপারটা কি বলছে, যে কোনো সিস্টেমে সংগঠিত কোনো প্রক্রিয়া সকল পর্যায়ে যদি সিস্টেমের সাম্যাবস্থা বজায় না থাকে, পরাবর্ত প্রক্রিয়া কিন্তু সাম্যাবস্থায় বজায় ছিল, তাহলে সাম্যাবস্থা বজায় না থাকে এবং বাহ্যিক শর্তের সামান্য পরিবর্তনে চেঞ্জ করা যায় না, মানে সামান্য পরিবর্তন করেছি, তাহলে প্রক্রিয়াটিকে বিপরীত দিকে পরিবর্তিত যদি না করা যায়, সেই ধরনের প্রক্রিয়াকে অপরাবর্ত প্রক্রিয়া বলে। তাহলে এই এই যে ধরো অপরাবর্ত প্রক্রিয়ার উদাহরণ, মানে অপরাবর্ত প্রক্রিয়ায় যে সমস্ত পয়েন্টগুলো ছিল সেগুলো আমরা বলতে পারবো। কি কি পয়েন্টগুলো বলো তো? একটা কি হবে, খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে, আর একটা কি হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক? তাহলে এখানে চালক বলের মান বিরুদ্ধ বল অপেক্ষা অনেকটাই বেশি, এবং আর কি না, এখানে বিরুদ্ধ বলের থেকে অনেক বেশি, সেখানে ছিল সামান্য বেশি, বিরুদ্ধ বলের থেকে অনেক বেশি। সাম্যাবস্থা বজায় থাকছে না, সাম্যাবস্থা বজায় থাকছে না, তাই তো? তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তাহলে চালক বল বিরুদ্ধ বল অপেক্ষা বেশি, সাম্যাবস্থা অবস্থান করছে না। এবং সবসময় মনে রাখবে যে রিভার্সিবল প্রসেসে যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা কিন্তু বেশি দেন ইরিভার্সিবল ওয়ার্ক ডান। ইরিভার্সিবল ওয়ার্ক ডান, ইরিভার্সিবল ওয়ার্ক ডান। তাহলে বোঝা গেল আমি কি বললাম? তাহলে রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস বোঝা গেল, তাই তো? তাহলে আমি একবার যদি পুরোটা সামারাইজ করি, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? আমি প্রথমে কি পড়লাম, যে অবস্থার আপেক্ষক বা স্টেট ফাংশন। তাহলে সিস্টেমে যে সমস্ত ধর্ম বা সিস্টেমে যে সমস্ত চলরাশি শুধুমাত্র পদার্থের অবস্থার উপর নির্ভর করে, মানে পদার্থের অবস্থা মানে কি, পদার্থের অবস্থা মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট, মানে প্রারম্ভিক অবস্থা আর অন্তিম অবস্থার উপর নির্ভর করে, তাকে বলা হয় স্টেট ফাংশন বা অবস্থার আপেক্ষক। এরপরে আমরা কি বললাম, পাথ ডিপেন্ডেন্ট রাশি বা পথ নির্ভরশীল রাশি, না সিস্টেমে যে ধরনের রাশিগুলি পথের উপর নির্ভর করে তাকে বলা হয় পাথ ডিপেন্ডেন্ট। এবং তারপরে আমরা পড়লাম থার্মোডাইনামিক প্রসিডিওর বা থার্মোডাইনামিক প্রসেস। কি কি পড়েছি? সাইক্লিক প্রসেস মানে চক্রাকার, যেখানে ইনিশিয়াল ফাইনালটা একই, সাইকেল শুরু করেছে এক জায়গা থেকে ঘুরে আবার এক জায়গায় পৌঁছেছে, তো সেটাকে কি বলবো, চক্রীয় প্রক্রিয়া। সেখানে কি অবস্থার আপেক্ষক, যেগুলো স্টেট ফাংশন পড়েছি সেগুলো সব জিরো। তারপরে আমরা কি পড়েছি, সমষ্ণ প্রক্রিয়া বা সমতাপীয়, সমচাপীয়, অ্যাডিয়াবেটিক প্রসেস, সমতাপীয়, সম আয়তনিক প্রসেস পড়েছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে প্রসেসগুলো পড়লাম, একটা হচ্ছে পরাবর্ত প্রক্রিয়া আর একটা হচ্ছে অপরাবর্ত প্রক্রিয়া। পরাবর্ত প্রক্রিয়া মানে কি, যেটা খুব ক্ষুদ্র স্টেপে হবে, তাহলে অসীম সময়ের প্রয়োজন হবে। চালক বল বিরুদ্ধ বল অপেক্ষা অল্প বেশি, বিরুদ্ধ বল একটুখানি বেশি বাড়িয়ে দাও, মানে অপোজিট ফোর্সটা একটুখানি বাড়িয়ে দাও, তাহলে কি হবে, আবার ব্যাকওয়ার্ডে চলে আসবে, তো সেটাকে বলা হয় রিভার্সিবল, মানে উভয়মুখী, এইভাবেও যেতে পারে এইভাবেও যেতে পারে। অপরাবর্ত ক্ষেত্রে সেটা হয় না, সেটা আমরা দেখলাম। সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটা আসেই পরীক্ষায়, যে রিভার্সিবল ওয়ার্ক ডান কিন্তু বেশি দেন ইরিভার্সিবল ওয়ার্ক ডান। পরীক্ষাতে এইচএস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে রিভার্সিবল আর ইরিভার্সিবল মধ্যে ডিফারেন্স। আমার তো মনে হয় যা পড়িয়ে দিয়েছি এরপরে আরামসে লেখা যায়। আমি একটা জিনিস সবসময় বলি, কেমিস্ট্রিতে ভাই মুখস্থ করিস না, মুখস্থ করলে কখনো কিছু করতে পারবি না। বুঝে নিলে তুই যা কিছু বুঝনি সেটাই লিখবি। সমচাপীয় প্রক্রিয়া যেমন বললাম যে ডিপি ইকুয়াল টু 0, তুই তাহলে কি লিখবি না, সিস্টেমের যে প্রসিডিওর বা যে প্রসেসে চাপ তার পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ ডেল পি বা ডিপি ইকুয়াল টু 0, তাকে বলা হয় সমচাপীয় প্রসেস। তাই হয়ে গেল, তাই না? আজ তাহলে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা তাপ আয়তনিক কার্য, ইন্টারনাল এনার্জি এগুলো নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর না লাগলে না করো, বাট পড়াশোনা চালিয়ে যাও ভাই, খাতায় লেখো, প্রিপারেশন করো আর রিভিশন করো, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড উইথ অধ্যয়নম।